আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে বলবো কে হতে যাচ্ছে ফিফা 2026 চ্যাম্পিয়ন। চলুন শুরু করা যাক কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচ দিয়ে। আমার অ্যানালাইসিসে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি হবে জার্মানি ভার্সেস ব্রাজিলের মধ্যে। এটি দুই জায়ান্টের লড়াই। একদিকে জার্মানির সংগঠিত ও নিয়ন্ত্রিত ফুটবল, অন্যদিকে ব্রাজিলের সৃজনশীল ফুটবল। জার্মানির সবচেয়ে বড় শক্তি তাদের স্ট্রাকচার্ড গেম প্লে এবং তারা মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিতে চায়। জার্মানির সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-2-3-1, কিন্তু জার্মানির হাইলাইন ডিফেন্স তাদের জন্য বিপদের কারণ হতে পারে। ব্রাজিলের স্ট্রং জোন হচ্ছে তাদের উইং। ব্রাজিল 4-3-3-এ তাদের গেম প্ল্যান সাজাবে বলে মনে হয়, তবে রিসেন্ট ইয়ার্সে বড় দলগুলোর বিপক্ষে তারা প্রায় মিডফিল্ডের দখল নিতে ব্যর্থ হয়। হেড টু হেডে কিন্তু ব্রাজিল এগিয়ে। 23 ম্যাচের মধ্যে ব্রাজিল 13 ম্যাচ জিতেছে, তবে এই ম্যাচে জার্মানি 2-1 গোলে জিতবে বলে আমার প্রেডিকশন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি হবে স্পেন এবং বেলজিয়ামের মধ্যে। এই ম্যাচটি হবে স্পিড ভার্সেস এক্সপেরিয়েন্সের। স্পেনের স্ট্রেংথ হচ্ছে তাদের মিডফিল্ড কন্ট্রোল, সাথে আছে লাইটনিং উইং। স্পেন 4-3-3 ফরমেশন পছন্দ করবে বলে মনে হয়। পেদ্রি, রদ্রি, ইয়ামালরা খেলা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে। অন্যদিকে বেলজিয়াম কাউন্টার অ্যাটাকে খেলার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করবে। তাদের গোল্ডেন জেনারেশনের বয়স শেষের দিকে, এটা হতে পারে চিন্তার কারণ। বেলজিয়াম 4-2-3-1 ফরমেশন পছন্দ করবে। ডি ব্রুইনে বেলজিয়ামের কি প্লেয়ার। মূল ব্যাটেল হবে রদ্রি ভার্সেস ডি ব্রুইনের মধ্যে, তবে সব কিছু বিবেচনায় স্পেন 2-1 গোলে জিতবে বলে মনে হয়। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচটি হবে ফ্রান্স বনাম ইংল্যান্ডের মধ্যে। ফ্রান্সের স্ট্রেংথ হচ্ছে তাদের ফাস্ট কাউন্টার অ্যাটাক, এর সাথে ওয়ার্ল্ড ক্লাস ফরওয়ার্ড লাইন এবং স্ট্রং ডিফেন্স। আর তাদের উইকনেস হচ্ছে মাঝে মাঝে তারা মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফ্রান্স 4-2-3-1 ফরমেশনে খেলার সম্ভাবনা আছে। ফ্রান্সের মূল স্ট্র্যাটেজি হবে ফাস্ট ট্রানজিশন এবং উইং অ্যাটাক। অন্যদিকে ইংল্যান্ডের স্ট্রেংথ হচ্ছে তাদের সেট পিস, ব্যালেন্স স্কোয়াড এবং মিডফিল্ড, তবে তারা মাঝে মাঝে এক্সট্রিম ডিফেন্সিভ হয়ে যায়। এটা একটা সমস্যার কারণ হতে পারে। ইংল্যান্ড 4-3-3 ফরমেশনে যাবে। বেলিংহামের উপর অনেকটাই নির্ভর থাকবে ইংল্যান্ড টিম। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি হয়তো হতে যাচ্ছে আকাঙ্ক্ষিত LM10 ভার্সেস CR7-এর মধ্যে। আর্জেন্টিনার স্ট্রেংথ হচ্ছে তাদের ব্যালেন্স টিম কম্বিনেশন। আলভারেজ, অ্যান্ড্রো ফার্নান্দেজরা মেসিকে ঠিকঠাক সাপোর্ট দিতে পারলে আর্জেন্টিনা হবে অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা 4-4-2 বা 4-3-3 ফরমেশনে খেলতে পারে। অন্যদিকে পর্তুগাল অ্যাটাকিং ফুটবল খেলে আর্জেন্টিনাকে চাপে ফেলতে চাইবে। ইনকনসিস্টেন্ট অ্যাটাক তাদের একটা চিন্তার জায়গা। পর্তুগাল 4-3-3 ফরমেশনে খেলবে। মূল ব্যাটেলটা হবে ব্রুনো ফার্নান্দেজের সাথে এনজো ফার্নান্দেজের, তবে আর্জেন্টিনা 2-1 গোলে ম্যাচ জিতে সেমিতে কোয়ালিফাই করবে বলে আমার প্রেডিকশন অনুসারে শেষ চারে মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি ভার্সেস স্পেন এবং ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে জার্মানি ভার্সেস স্পেনের মধ্যে। এই ম্যাচটি হবে এফিসিয়েন্সি বনাম প্রিসিশনের। জার্মানির সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-2-3-1। জার্মানির সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড। জামাল মুসিয়ালা ছোট ছোট জায়গায় ড্রিবল করে ডিফেন্স ভাগতে অসাধারণ দক্ষ। অন্যদিকে ফ্লোরিয়ান ভির্টজ প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজে বের করতে পারদর্শী। ডিফেন্সে আন্তোনিও রুডিগার থাকবেন দলের নেতা হিসেবে। জার্মানি সম্ভবত মিড ব্লক ব্যবহার করবে এবং বল জিতেই দ্রুত কাউন্টার অ্যাটাকের চেষ্টা করবে। স্পেনের সম্ভাব্য ফরমেশন 4-3-3। স্পেনের খেলার মূল ভিত্তি হবে বলের দখল। রদ্রি মিডফিল্ডে খেলার গতি নিয়ন্ত্রণ করবে আর পেদ্রি চাপের মধ্যে বল ধরে রেখে আক্রমণ গড়ে তুলবে। উইংয়ে থাকবে লামিন ইয়ামাল, যিনি 1:1 পরিস্থিতিতে যে কোনো ডিফেন্ডারের জন্য বড় হুমকি। স্পেন সম্ভবত 60%-এরও বেশি বলের দখল রাখতে চাইবে এবং ধৈর্য ধরে সুযোগ তৈরি করবে। ম্যাচের মূল লড়াইটা হবে রদ্রি বনাম জামাল মুসিয়ালার মধ্যে। যদি রদ্রি মুসিয়ালাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে জার্মানির আক্রমণের ধার অনেকটাই কমে যাবে, কিন্তু যদি মুসিয়ালা স্পেস খুঁজে পান তাহলে স্পেনের ডিফেন্সকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। আমার মতে ম্যাচটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে, তবে মিডফিল্ডে স্পেনের নিয়ন্ত্রণ এবং টেকনিক্যাল শৃঙ্খলা তাদের সামান্য এগিয়ে রাখবে এবং জার্মানি 1-2 গোলে স্পেনের কাছে ম্যাচটি হেরে যাবে। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি হতে পারে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনার মধ্যে। এই ম্যাচটা হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। এই ম্যাচটা হবে পাওয়ার ভার্সেস মেন্টালিটি এর। ফ্রান্সের সম্ভাব্য ফরমেশন 4-2-3-1। ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হবে তাদের গতি। কিলিয়ান এমবাপ্পে ট্রানজিশনে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। মিডফিল্ডে চুয়ামেনি দলের ভারসাম্য রক্ষা করবে এবং ডিফেন্সে সালিবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্রান্স দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করবে এবং উইং ব্যবহার করে আর্জেন্টিনার ডিফেন্সকে ভাঙতে চাইবে। আর্জেন্টিনার সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-4-2। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের ম্যাচ ম্যানেজমেন্ট। হুলিয়ান আলভারেজ আর মেসি অ্যাটাকিংয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি, আর মিডফিল্ডে এনজো ফার্নান্দেজের কথা না বললেই নয়। আর ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরো থাকবেন আক্রমণ প্রতিহত করার দায়িত্বে। আর্জেন্টিনা সম্ভবত ম্যাচের গতি কিছুটা কমিয়ে এনে ফ্রান্সের দ্রুত গতির ফুটবলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ম্যাচের মূল লড়াইটা হবে এমবাপ্পে এবং রোমেরোর মধ্যে। রোমেরো যদি এমবাপ্পেকে পর্যাপ্ত জায়গা না দেন তাহলে ফ্রান্সের আক্রমণ অনেকটাই থেমে যেতে পারে। অন্যদিকে এমবাপ্পে যদি একবার ডিফেন্সের পেছনে জায়গা পেয়ে যান তাহলে ম্যাচের ফলাফল মুহূর্তেই বদলে যেতে পারে। ম্যাচের সম্ভাব্য চিত্র হচ্ছে ফ্রান্স শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলবে, অন্যদিকে আর্জেন্টিনা ধৈর্য ধরে খেলার সঠিক সময়ে আঘাত হানার চেষ্টা করবে। আমার মতে আর্জেন্টিনা 1-0 গোলে ফ্রান্সের কাছে ম্যাচটি হেরে যাবে এবং ফ্রান্স ফাইনালে কোয়ালিফাই করবে।
তো আমার প্রেডিকশন মতে এবারের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স এবং স্পেন। বেসিক্যালি এটি একটি অল ইউরোপিয়ান ফাইনাল হতে যাচ্ছে। একদিকে রয়েছে গতি, শক্তি এবং বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের প্রতীক ফ্রান্স, অন্যদিকে রয়েছে বলের দখল, নিখুঁত পাসিং এবং ট্যাকটিক্যাল শৃঙ্খলার প্রতিচ্ছবি স্পেন। ফ্রান্সের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-2-3-1। ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের গতি এবং ট্রানজিশনাল ফুটবল। প্রতিপক্ষ যখন আক্রমণে ব্যস্ত থাকবে তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা ডিফেন্স থেকে আক্রমণে চলে যেতে পারে। কি প্লেয়ার হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গতি যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন, বিশেষ করে স্পেনের ফুল ব্যাকরা যদি অতিরিক্ত উপরে উঠে যায় তাহলে এমবাপ্পে সেই ফাঁকা জায়গায় কাজে লাগাতে পারেন। ফ্রান্সের দুর্বলতা হচ্ছে তারা কখনো কখনো ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে ছেড়ে দেয়, আর যদি স্পেন দীর্ঘ সময় ধরে বলের দখল রাখতে পারে তাহলে ফ্রান্সকে অনেকক্ষণ ডিফেন্স করতে হতে পারে। অন্যদিকে স্পেনের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-3-3। স্পেনের মূল শক্তি হলো বলের দখল এবং মিডফিল্ড কন্ট্রোল, আর প্রতিপক্ষকে দৌড় করিয়ে ক্লান্ত করে দেয় এবং ধৈর্য ধরে সুযোগ তৈরি করে। কি প্লেয়ার রদ্রি শুধু স্পেনের নয়, পুরো বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। তিনি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন এবং ডিফেন্স ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। স্পেনের দুর্বলতা ডিফেন্সিভ লাইন তুলনামূলক হাই থাকে, ফলে দ্রুতগতির ফরওয়ার্ডদের বিপক্ষে তারা সমস্যায় পড়তে পারে, আর সেখানেই এমবাপ্পে হতে পারেন ম্যাচের সবচেয়ে বড় ফ্যাক্টর। সো হাইলাইন ডিফেন্স স্পেনকে বিপদে ফেলে দিতে পারে। ট্যাকটিক্যাল ব্যাটেলটা হবে এমবাপ্পে এবং কারভাহালের মধ্যে। এটি হতে পারে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বৈরথ। যদি কারভাহাল এমবাপ্পেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে স্পেনের ফাইনাল জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কিন্তু এমবাপ্পে যদি একবার স্পেস পেয়ে যান তাহলে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। তো এটি এমন একটা ফাইনাল ম্যাচ যেখানে যে কোনো দল জিততে পারে, তবে আমার প্রেডিকশন অনুযায়ী ফ্রান্স 2-1 গোলে স্পেনকে হারিয়ে ফিফা 2026 বিশ্বকাপের উইনার হতে যাচ্ছে, অর্থাৎ ফ্রান্স তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল বিষয়ক আরও বিশ্লেষণ পেতে টেকটিক্যাল টক উইথ তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।